প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন সাত কাহনে আপনাদের স্বাগত জানাই। সাত কাহনে মূলত আমরা শিল্প সাহিত্যের নানা অনুষঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলতে চাই জীবনের প্রয়োজনে সঙ্গীত কতটা প্রাসঙ্গিক তা নিয়ে। কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সৃজনশীল প্রতিটি মাধ্যমে যার অনায়াস বিচরণ, বিশেষ করে সঙ্গীত অঙ্গনে যার নিষ্ঠা ও নিবেদন চোখে পড়ার মতো, তিনি অনিক হাসান। অনিক হাসান, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এবং অনুষ্ঠান পরবর্তীতে আমাদের এই আয়োজন উপভোগ করবেন, তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি হাসান রুদ্র রয়েছি আপনাদের সাথে। অনিক হাসান, সব মিলিয়ে কেমন আছেন? সভ্যতার বুকে যেভাবে নির্মম নির্যাতন শুরু হয়েছে, মানবিকতা, মনুষ্যত্ব এবং বিশেষ করে আমাদের বাংলা সংস্কৃতি যে সময়ে খুব প্রশ্নবিদ্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে শারীরিক সুস্থতা নিয়ে কতটুকু ভালো আছি বলা যায়, সেই প্রশ্নটা আপনার কাছেই রইলো। এটা আপনার যে কথাটা বললেন আক্ষেপের সাথে, সেটা সৃজনশীল মাধ্যমে যুক্ত বা একজন মননশীল মানুষের জন্য একটা অত্যন্ত দুঃখ বেদনারই একটা ব্যাপার। অবশ্যই। আপনাকে শুরুতে একটি আলোচনার ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, যেটা আমি বলছিলাম, জীবনের প্রয়োজনে সঙ্গীত কতটা প্রাসঙ্গিক, এই প্রশ্নটা দিয়েই আপনাকে আহ, প্রশ্ন রাখতে চাই এবং আলোচনা শুরু করতে চাই। আচ্ছা, তার আগে আমি সঙ্গীত নিয়ে কিছু কথা বলি। এবং সাম্প্রতিক আপনারা জানেন যে হলো প্রাথমিকে সারা দেশে বিপুল সংখ্যক সঙ্গীত প্রশিক্ষক বা সঙ্গীত শিক্ষক যাই বলি না কেন হুম, হুম। নিয়োগ দেওয়ার একটি কথা ছিল সরকারের পক্ষ থেকে, সেরকম একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল, কিন্তু কিছু মানুষের বা কিছু গোষ্ঠীর চাপের মুখে পড়ে সেটা বা আরো অন্য কারণে সরকারে সেটা স্থগিত করা হয়েছে। যে কারণেই হোক, এটা কেন স্থগিত করা হয়েছে, যে এটা খারাপ বিষয়। অবশ্যই যে কোনো খারাপ বিষয়কে যেন খারাপ বিষয়টা সমাজের মধ্যে ছড়িয়ে না পড়ে, এর জন্য সেটাকে স্থগিত করা হয়। কিন্তু আমি ভেবে পাই না, আমি বুঝতে পারি না, আমি মানে হতাশায় বিহ্বল দিশেহারা হয়ে যাই যে এর মধ্যে খারাপটা কোথায় আছে। সঙ্গীতটা এসেছে কোথা থেকে? আমাদের এই যে সঙ্গীত, এটা তো পুরো পৃথিবীতে, পুরো পৃথিবীও সেই সৃষ্টির সময় থেকে সঙ্গীত বহমান চলমান। আমরা সঙ্গীতটা পেলাম কোথা থেকে? এই যে পাখি ডাকছে, এই যে বৃষ্টির শব্দ, এই যে নদী সাগরের কলতান, এই সবকিছু তো একটা সুর লয় ছন্দে চলে, ছন্দ পতন ঘটে না। যেমনি ভাবে পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, বা অন্যান্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ইত্যাদি ইত্যাদি সবার কিন্তু একটা নির্দিষ্ট লয় আছে, ছন্দ আছে, সুর আছে। এইটার যদি কোনোভাবে বিকৃতি ঘটে, তাহলে কি হবে সেটা কি আমরা কল্পনা করতে পারছি না। তাহলে এই যে সঙ্গীত, সঙ্গীতটাকে কেন আমরা খারাপ বলছি, কেন আমরা হারাম বলছি? আমি ছোট একটি গান শোনাতে চাই, সেটা দিয়ে একটু ব্যাখ্যা করতে চাই। অতুল প্রসাদ সেনের একটি গান। গানটা এরকম যে, মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে, তারা কেউ বা রঙিন ওড়না গায়ে, কেউ সাদা, কেউ নীল বেশে, তারা কেউ বা রঙিন ওড়না গায়ে, কেউ সাদা, কেউ নীল বেশে, ও আকাশ বল আমারে। আচ্ছা, আপনি অসাধারণ। বলেন হুম। যে এই যে আমি গানটা গাইলাম, অতুল প্রসাদ সেন লিখেছেন, এর মধ্যে খারাপ কি পেলেন আপনি? আচ্ছা, আপনার এই কথার প্রেক্ষিতে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। হুম এই যে আপনি বলছেন, মনে করেন যে একসময় আমাদের যাত্রা শিল্প, হুম হুম যাত্রা যে চর্চা হচ্ছে, সেখানে ঢুকে গেল অশ্লীলতা। হুম। যাত্রা মাধ্যমটি ভেঙে পড়লো। ভেঙে পড়লো। সঙ্গীতের সঙ্গীতকে ঘিরে হুম সঙ্গীত চর্চা এবং তার যে উপস্থাপনা, তার যে হুম পরিবেশনা, সেক্ষেত্রেও খানিকটা অশ্লীলতা ঢুকে গেল। হুম হুম। এই ক্ষেত্রে দাঁড়িয়েও তো এই মাধ্যমটিতে যারা কাজ করছেন, তাদের তো দায় রয়েছে। এই 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 সঙ্গীত ভাবনা, এই সঙ্গীত যে পরিবেশনার ক্ষেত্রে যে
তাদের যে যে স্টার, তাদের যে অঙ্গভঙ্গি, এক্ষেত্রে তো এটা একটা দায়ী। অনেকে তো প্রশ্ন তুলবেন। হ্যাঁ, এটা প্রশ্ন তুলবেন। তো এটার প্রশ্নে আমি উত্তর দিচ্ছি। যেমন একটা ঔষধ কখন মাদকে পরিণত হয়? যখন সেটাকে আমি খুব মাত্রাতিরিক্ত। মাত্রাতিরিক্ত ব্যবহার করি। হুম, তো গানের সঙ্গীতের ক্ষেত্রেও কি ঠিক ঐরকম কিছু একটা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে কিছু পাশ্চাত্যের ছোঁয়া লেগেছে। হুম, যেমন যদি আপনি পাশ্চাত্যের অনেক দেশের দিকে তাকান, সেখানে কিন্তু ছোট পোশাক প্রচলিত, সেটা ছোট প্যান্ট হোক, ছোট হুম, গায়ের পোশাক হোক, এগুলো প্রচলিত। তো আমাদের যে সামাজিক নিয়ম বা আমাদের যে দেশের বিষয় বা আমাদের যে সংস্কৃতি, সেটার সাথে কিন্তু এটা যায় না। ওইটাকে আমরা কিন্তু নিব না। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রয়োজনের তাগিদে কিন্তু অনেক কিছু নিয়েছি হুম। পাশ্চাত্য থেকে। সেটা আমরা জিন্সের প্যান্ট পরছি, আমি আজকে গেঞ্জি পরে আছি। না, 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 এ প্রসঙ্গে একটু থামাই আপনাকে। হ্যাঁ। এই যে আপনি বলছেন যে ছোট পোশাকগুলো হবে না। হুম, কিন্তু আমরা আমাদের এই উপমহাদেশে হুম, সৃষ্টির আদি থেকে মানুষ উদ্ভাবন করেছে যে পোশাক, হুম, তার সভ্যতা সৃষ্টির ক্ষেত্রে, হুম, সেটা আপনি যদি শাড়ি ধরেন, হুম, হুম, মেয়েদের যদি শাড়ি ধরেন, শাড়ি। শাড়ি অত্যন্ত, আমি মনে করি, অনেকেই মনে করেন হুম, যেটা অত্যন্ত অ্যাডাল্ট এবং আধুনিক একটি পোশাক। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তো সেখানে তার বদলে শাড়িকেও এই যে একটা দৃষ্টিনন্দন পোশাক, হুম, সেটাকে ঢেকে দেওয়া হলো আরেকটি আহ, ভিন সংস্কৃতির একটি পোশাকের আবরণে। হুম, হুম, সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে পাশ্চাত্যের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে হুম। এটাকে নষ্ট করছে, তাহলে তো উম, সেটিও তো না, আমাদের এই। নষ্ট করছে সেটা হ্যাঁ। বলিনি। আমরা বলেছি যে আমরা প্রয়োজনের তাগিদে সেটা নিয়েছি। হুম, হুম। তো সবকিছু তো নেবার প্রয়োজন নেই। না, যেমন না, না। আমরা বিভিন্ন রকম মসলা খাই। হুম, হুম, এই যে আলু থেকে শুরু করে, এলাচ থেকে শুরু করে আর অনেক কিছু কিন্তু আমাদের পশ্চিমা থেকে হুম, হুম, এসেছে। হুম, যে আমি যেমন গেঞ্জি, জিন্স প্যান্টের কথা বললাম। তো যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় এবং শোভনীয়, হুম, সেই জিনিসগুলো কিন্তু আমরা নিয়েছি। আর এখন যদি আমরা দৌড়ে গিয়ে অশোভনীয় গুলো নিই হুম, এবং সেটা যদি আমাদের সমাজে প্রতিষ্ঠা করবার চেষ্টা করি, সেটা কিন্তু চলবে না। না। ঠিক এই কারণেই কিন্তু আজকে যাত্রা শিল্পটা ধ্বংসের পথে, ধ্বংস হয়ে গেছে। ওই মাঝে মাঝে দেখা যায় সরকারি উদ্যোগে কিছু হচ্ছে, সেগুলো অবশ্য শোভনীয়। হুম, কিন্তু ওই যে অতিরিক্ত কোনো কিছু আমরা যখন নিয়ে ফেলছি, অতিরিক্ত কোনো কিছু যখন মাত্রাতিরিক্ত, যেমন ওষুধ খেলে ওটা মাদকে পরিণত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কিন্তু এই আমাদের মধ্যে এই অশ্লীলতাগুলো চলে আসছে। আবার আরেকটা বড় বিষয় হচ্ছে যে ওই পশ্চাত্যের যে দেশগুলো আছে পশ্চিমা, সেই জায়গাগুলোতে কিন্তু ছোট ছোট পোশাক চলিত। ওইটা ওদেরই ওইটা সংস্কৃতি। তা ওদেরকে ওইটা নিয়ে থাকতে দিতে হবে, কারণ ওইটা সংস্কৃতি। এখন এখান থেকে যদি আমরা বলি উস হারাম, ইস উস, খুশ মুস, যাই বলে আমরা বলি না কেন, বা বিভিন্ন ট্যাগ লাগিয়ে জাহান্নামী, ওরা এই সেই, তো এগুলো বলে তো লাভ নেই, কারণ ওইটা ওদের দেশের ওদের সংস্কৃতি, সংস্কৃতি ওদের ওদের। নিজস্ব হুম, সংস্কৃতি ওরা পালন করবে। হুম, এটা হচ্ছে বড় বিষয়। আর এর আগে যেমন সুর নিয়ে কথা বলছিলাম, সেখানে একটা মানে বাধা পড়েছে, সেখানে হুম, হুম, সেখানে ফিরতে অবশ্যই, অবশ্যই। যাচ্ছি। সুর নিয়ে প্রথমে কিছু কথা বলেছি, আরো কিছু কথা হলো যে দেখেন আমাদের যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে বা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, সেইখানে তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের নিজস্ব ধর্মীয় যে রীতিনীতি মেনে কিন্তু সেখানে পূজা অর্চনা বলেন, প্রার্থনা বলেন, সেগুলো করা হয়। এবং প্রত্যেকটি ধর্মগ্রন্থ যখন পাঠ করা হয়, তখন কিন্তু একটি নির্দিষ্ট সুরে করা হয়। অফকোর্স। তাহলে আমরা কিভাবে সুরকে হারাম বলতে পারি? পাখি গান করে সুরে। আপনি সুর ছাড়া আপনি পৃথিবীটাকে একবার কল্পনা করে দেখুন তো। আপনি কি পাবেন? নিরস, রসকসহীন একটি ধরা হয়ে যাবে। তাই না? ওই সাগর তার নির্দিষ্ট যে স্রোতে কলতান তুলতে তুলতে নদী তুলতে তুলতে সাগরে গিয়ে মিশে যায়। এই গ্রহ, তারা, নক্ষত্ররাজি সবকিছু কিন্তু নির্দিষ্ট একটা লয়, তাল, সুরে ঘুরছে। এবং যে জিনিসটা সুরে যায়, হুম, তালে যায়, লয়ে যায়, সেই জিনিসটা কিন্তু সুন্দর। আর যে জিনিসটা ওই তাল, লয়, সুর ছাড়া হয়, সেটা কিন্তু অসুন্দর। আপনি যদি, আমি এখন আসলাম এখানে মোটরসাইকেল চালিয়ে, এখন মোটরসাইকেলটা তো একটা তার নির্দিষ্ট হক 30 নয় 40 নয় 35 এরকম একটা গতিতে আসলাম। এখন হুম, গতিটা যদি এরকম 30 40 30 40 হুম, 31 হুম, এরকম করি, তাহলে তো আমার পরিমিত বোধ থাকতে হবে, গতির যে হ্যাঁ, পরিমিতি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো হুম, ব্যাঘাত ঘটবে। আবার দেখেন যে একটা বিষয়কে তালের মধ্যে নিয়ে আসছে, লয়ের মধ্যে নিয়ে আসলে কত সুন্দর লাগে। যেমন আমরা এই যে তালি দিই। এবার এই তালিটাকেই
যদি মনে করেন যে আমাদের স্কাউটিং এর একটা তালি আছে, হ্যাঁ, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাজিয়ে থাকি, ওটাকে 3 তালিও বলে। প্রাথমিক বিদ্যালয়ে করা হয় কি যে 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3। তাহলে এই সাধারণ তালির থেকে ওই তালিটা শুনতে ভালো লাগছে, শুনতে কারণ ভালো লাগে এবং একটা রিদম তৈরি একটা করে। রিদম তৈরি হয়। বা হুম। এই যে সাধারণ তালিটাকে যদি আমি এভাবে বাজাই, সেটা আরেকটা তালে রূপান্তরিত হতে পারে। এই যে লয় হুম, ছন্দ, এই যে হুম, আবার লয়কারী হচ্ছে এর মধ্যে দিয়ে যে একটা দোলা তৈরি হুম, হচ্ছে, সেটা আবার মানব মনকে কিন্তু উদ্বেলিত করছে, রাইট। তাই না? এবং আনন্দ পাচ্ছে, এখান থেকে সে বিনোদন পাচ্ছে। তার হলো ডোপামিন নামক একটি হরমোন নিঃসৃত হচ্ছে, যার মাধ্যমে সে আনন্দ উপভোগ করছে। তো এখানে খারাপ কোথায়? আরেকটি বড় বিষয় হলো যে দেখেন, আমরা একটি ইসলামিক সঙ্গীত খুব হরহামেশাই শুনে থাকি, কবি নজরুলের হেরা হতে হেলে দুলে। তো গানটি কিন্তু সুর করেছেন চিত্তরঞ্জন রায় এবং লিখেছেন কবি নজরুল ইসলাম। এইটা কিন্তু আমাদের যারা বলে যে সঙ্গীত হারাম হারাম, তারা কিন্তু হরহামেশাই গেয়ে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে, এবং তারা বলেই থাকেন যে ইসলামিক সঙ্গীত, তারা বলছে যে সঙ্গীতটা হারাম, আবার তারাই বলছে ইসলামিক সঙ্গীত। সঙ্গীতের ব্যাখ্যাটা আসলে কি, যে গীত বাদ্য এবং নৃত্যের সমন্বয়ে মানে একসাথে পরিবেশিত হয়ে যে একটা পরিবেশের সৃষ্টি হয়, সেটাকেই সঙ্গীত নিঃসন্দেহে বলে। কোনোটা বাদ দিয়ে নয়, কোন বাদ্যযন্ত্রকে বাদ দিয়ে। বাদ দিয়ে সঙ্গীত নয়। হুম। তাহলে তারা বলছেন যে সঙ্গীতটা খারাপ, সঙ্গীতটা ভালো না, এই বলে প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া বন্ধ আসলে করে দিলেন। সঙ্গীতের ক্ষেত্রে বোধহয় দাদাগিরি খাটে না। এই যে যেটা বললেন যে তালকে বা মানে যন্ত্রকে বাদ দিয়ে না না, নিজের মতো করে একটা খাটো সাইজ করে ফেলা সঙ্গীতকে, এটা সম্ভব এই না। দাদাগিরিটা এখানে খাটে কারণ না। সুর তো বহমান, হুম, হুম, চলমান, হুম, এটাকে পৃথিবীর আর কোনো কিছু দিয়ে আটকানো যাবে না। যে উপমাই দিন, যে ট্যাগই লাগান না কেন, সঙ্গীতকে কখনো বাধাগ্রস্ত করা যাবে না। আবার দেখেন, আমাদের এই সাম্প্রতিক একটি ঘটনা বলি, সৌদি আরবে কিন্তু 17,000 নারীকে সঙ্গীত প্রশিক্ষণ দেবে সৌদি সরকার, আচ্ছা। এবং সেই তাদেরকে বিভিন্ন যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেইখানে কিন্তু তাদেরকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। তাহলে সঙ্গীত যদি এত খারাপ বিষয় হতো, তাহলে কি ওইটা কিন্তু অনেক বড় একটা ইসলামিক রাষ্ট্র, সেখানে কি সঙ্গীতটাকে প্রাধান্য দিয়ে 17,000 নারীকে সঙ্গীত শিক্ষা দেওয়ার বিষয়টা সৌদি সরকার ঘোষণা করতো যদি সঙ্গীত খারাপ হতো? তা তো কখনোই না। আবার আরেকটি আমাদের বাস্তবতা দেখেন, আমি যদি একটু পহেলা বৈশাখ নিয়ে কথা বলি, এখানে কিন্তু পহেলা বৈশাখ নিয়ে পালন করতে গেলেও অনেক বাধা, অনেক গালিগালাজ, অনেক কিছু শুনতে হয়। কিন্তু পক্ষান্তরে দেখেন ইরানে হুম, নওরোজ পালিত হয়। নওরোজ পালিত হয়। নওরোজ পালিত হয় খুব ধুমধাম ভাবে, সেই তারা প্রাচীনকালে যেভাবে ওই যে আগুনের মানে খড়ি সাজিয়ে, ডালপালা সাজিয়ে সেখানে আগুন দিয়ে চারপাশে ঘুরে আগুন দিত, তারপর এই যে বিভিন্ন রকম মস্কট তৈরি করে, বিভিন্ন রকম সাজসজ্জা ইত্যাদি খাবার দাবার করে তারা কিন্তু নওরোজ পালন করে, সেটাও কিন্তু একটা ইসলামিক রাষ্ট্র, সেইখানেও কিন্তু সমস্যা নেই। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে সুস্পষ্টভাবে সঙ্গীতকে হারাম বলে ঘোষণা করা নেই, এবং এটা আমি কখনো পাইনি সুস্পষ্ট ভাবে। এখন যদি কেউ বলে গায়ের জোর দেখিয়ে, সেটা তাদের খারাপ হবে। আবার দেখেন, যখন বিভিন্ন ধর্মীয় নেতারা বা ধর্মীয় পণ্ডিতরা বিভিন্ন রকম বক্তব্য দেয়, বিভিন্ন রকম কথা বলে, সবকিছু কিন্তু সুরে বলে। সুর ছাড়া মানব মন কখনোই উদ্বেলিত হবে না। এটার যে বৈজ্ঞানিক ব্যাখ্যা বা গবেষণা যে উপাদানগুলো আছে, সেগুলো নিয়ে আমি কিছু নোট করে নিয়ে এসেছি, সেগুলো আচ্ছা, নিয়ে আমি আলোচনা করব। অফকোর্স। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি বললেন সঙ্গীতের যে একটা স্বভাব সঞ্জাত, মানুষের আবেগে, তারপর বেদনায়, উচ্ছ্বাসে হুম, হুম। অটোমেটিক্যালি তার সুর, তাল তার ভিতরে আপনা আপনি উৎসারিত হয়ে ওঠে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সেটার কোনো মানে নিবারণ করা, সেটাকে প্রতিহত করা, বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। না। তো এই যে সার্বজনীন একটা বিষয়, সব হুম। মানুষই সঙ্গীতে স্নিগ্ধ হয়, স্নাত হয়। অবশ্যই। সেটা হুম, গোপনে হোক
আর প্রকাশ্যে হ্যাঁ, হোক, প্রকাশ্যে এমন হোক। কোনো মানুষ নেই যে সে সুর শোনেনি, হুম, গান শুনে তার মনটা একটু দোলা দিয়ে ওঠেনি, এরকম মানুষ হুম, খুঁজে পাওয়া খুব হুম, দুষ্কর। আবার দেখেন সঙ্গীতের মানুষ কিন্তু কখনো আক্রমণাত্মক হয়ে তাদের মতো বলে না যে যারা গান শেখাবে, গান গাইবে তাদের কেটে ফেলা হবে, গলা ছিঁড়ে দেওয়া হবে, হুম, আঁচড় দিয়ে তুলে নেওয়া হবে, এরকম কিন্তু এইভাবে কিন্তু আন্দোলন করে না। আপনি যদি সাম্প্রতিক এই যে সঙ্গীত শিক্ষক নিয়োগ যে বাতিল করা হলো, এটার যে আন্দোলনগুলো হয়েছে, আমি যদি প্রথমে ছায়ানটের কথা যদি বলি, সেখানে কিন্তু তারা আন্দোলন করেছে কিভাবে, ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে দাঁড়িয়ে তারা হলো গান গেয়ে আহ, আন্দোলন করেছে। গানটা কি ছিল? ও ভাই খাটি, সোনার চেয়ে খাটি, আমার দেশের মাটি, এই ধরনের কিছু গান নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছে। তারা কাউকে খোঁচা দিয়েও কথা বলেনি, কাউকে হুমকি দেওয়ার কথাও বলেনি, কাউকে মারার কথাও বলেনি, কাউকে আহ কোনো কিছু ধ্বংস করার কথাও কিন্তু তারা বলেনি। তারা গানের মানুষ, গান দিয়ে প্রতিবাদ করেছে। তো এখানে বড় বিষয় হলো যে যারা শিল্প চর্চা করে, যারা শৈল্পিক মানুষ, সাহিত্য চর্চা করে, তারা কখনো ওই উগ্রপন্থী হতে পারে না, উগ্র হতে পারে না। তার কারণ তাদের ওই দেহ, মনটা কোমল হয়ে যায় সুর চর্চা করতে করতে। সুরটা আসলে পবিত্র জিনিস, সুরকে এইভাবে দোষারোপ করা উচিত না। আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে বিশ্ববিদ্যালয় আছে সেখানকার সঙ্গীত বিভাগ, নাট্য বিভাগ, ঢাকা ইউনিভার্সিটির নৃত্যকলা বিভাগ, নাট্যতত্ত্ব বিভাগ সম্মিলিতভাবে কিন্তু এর বিপক্ষে একটি আন্দোলন সংগঠিত করেছিল বা করছে। কিন্তু সেগুলো কি, তারা গান গেয়ে আন্দোলন করছে, তারা কিছু ভালো কথা বলে আন্দোলন হুম। করছে। আচ্ছা, তার এ হ্যাঁ, প্রসঙ্গে হ্যাঁ। আমি একটা বিষয় বলতে চাই। সেটা হলো এই যে নাট্যকলা বিভাগ, সঙ্গীত বিভাগের যে হুম, দায়বদ্ধতা থেকে হুম, হুম, এর প্রতিবাদ করছে হুম, সৃজনশীল মাধ্যমে। হুম, কিন্তু এই অন্যান্য যে অনুষদগুলো রয়েছে, অন্যান্য যে ফ্যাকাল্টি গুলো রয়েছে হুম, হুম, বিশ্ববিদ্যালয়গুলোতে, হুম। তো সেখান থেকে সার্বজনীন একটা আন্দোলনের কোনো বিষয় কি লক্ষ্য করা যাচ্ছে? লক্ষ্য করা যাচ্ছে না, ওইভাবে নাম নিয়ে অনেকে আসে নাই যে এইটা এই বিভাগ থেকে বা হুম। এই এই ফ্যাকাল্টি থেকে। কিন্তু অনেক শিক্ষার্থী, বাইরের শিক্ষার্থীরা যারা গানের মানুষ, গানকে ভালোবাসে, তারা কিন্তু ছিলেন। গানের মানুষের ব্যাপারটা মা সেটা তো থাকবেই। হুম, হুম, কিন্তু একজন অভিভাবক হুম, হুম, যে তার সন্তানকে স্কুলে পাঠান হুম, হুম, বা একজন সাধারণভাবে হুম, সাধারণ মানুষ যেগুলো এবং সৃজনশীল মানুষ হিসেবে যারা পরিচিত হুম। তারা এবং স্থানীয় সুধীজন যারা, তাদের ক্ষেত্রে কি এইগুলো দেখা গিয়েছে এই এ প্রতিবাদ? এটা প্রতিবাদ দেখা গিয়েছে, সেটা হলো ছায়ানটের যে, আপনি যদি প্রতিবাদ সমাবেশটা দেখেন হুম, ছায়ানটের, সেটাতে অবশ্যই বাবা মা, তারপরে মানে বয়োবৃদ্ধ, হুম, কিশোর কিশোরী সবাই কিন্তু উপস্থিত ছিলেন, গানকে ভালোবাসেন। আর কিছু মানুষ আছে যারা হচ্ছে কৌশলে বেঁচে থাকেন, অর্থাৎ ওরা এইদিকেও যায় না, ওইদিকেও হুম, যায় না, মানে বৃষ্টি যেই দিকে হয় ওইদিকে ছাতা ধরে, হুম। এমন কিছু মানুষ আছে যারা কৌশল করে বেঁচে থাকেন। তারা আবার হলো ঘর কোনো কিছু বলতে চায় না, না, ভয়ে। এদের জন্য তো নানান সমস্যা তৈরি হয়। হ্যাঁ, সেটা তো এদের দ্বারা সমস্যা হয়। উপকৃত হওয়া যায় এবং না। তারাও ওই একসময় পড়ে যায়, হুম। তারা টিকে থাকতে পারে না। তারা মনে করে দুই নৌকায় পা দিয়ে চলবে, কিন্তু সবশেষে এটা হয়ে ওঠে আচ্ছা, না। সঙ্গীত বিষয়টিকে কিভাবে সার্বজনীন করে তোলা যায়? এটা সার্বজনীন করে তোলা যায় এইভাবে, আমাদের সমাজে যে কুসংস্কার গুলো আছে এবং আমাদের যে ধারণাগুলো আছে, সেইখান থেকে বেরোয় আসতে হবে। এর প্রাথমিক পদক্ষেপটাই ছিল কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া। হুম, এবং আপনি হয়তো জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে যে ১২টি বিষয় আছে, ১২টি বিষয়ের মধ্যে কিন্তু সঙ্গীত অন্তর্ভুক্তিকরণ করা আছে আগে থেকে। সেখানে অনেকগুলো গান আছে শিশুদের বিকাশের জন্য, অনেকগুলো গান আছে। কিন্তু যেহেতু আমি যদি মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হই, তাহলে আমি যদি সঙ্গীত না শিখে আসি, আমি তো সঙ্গীতটা বাচ্চাদেরকে শেখাতে পারবো না ওইভাবে। তো এই কারণে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছিল, একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, কিন্তু বন্ধ হয়ে গেল। হুম, তো প্রাথমিক পর্যায় থেকে, যেহেতু বাচ্চারা ছোট থেকে তার পরিবেশ পরিস্থিতি সে যেভাবে পায় সেভাবেই কিন্তু বড় হয়ে ওঠে, তার মানসিকতাটা সেভাবেই কিন্তু সমৃদ্ধ হয়। তো প্রাথমিক বিদ্যালয়ে যদি সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হতো,
তাহলে আমরা যে সমস্যার কথাটা এখন বলছি সেই সমস্যার কথাটা সেই সমস্যার কথাটা কিন্তু আর বলতে হতো না। আরেকটা বড় বিষয় হচ্ছে, যদি প্রাথমিকেই শিশুরা সঙ্গীত শিখে ফেলতো, পরবর্তীতে এসে তাদেরকে ব্রেনটা ওয়াশ করা যেত না। এইটা হুম। হলো ওই যারা সঙ্গীত বিরোধী তাদের আরেকটা বড় প্রোগ্রাম বলা যেতে পারে, যে হুম। সঙ্গীতটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে ওরা বড় হলে তাদের ব্যবসাটা খুব ভালো খুব মতো ব্যবসাটা চলতে খুব পারে। মানে প্রচলন এবং হবে, খুব এবং এবং চলতে পারবে। তারা দাবিও করেছেন যে এখানে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হোক, হ্যাঁ। বরং এই যে শারীরিক শিক্ষা হুম। এবং এই সঙ্গীত শিক্ষককে বাতিল করা। এই যে শারীরিক শিক্ষক, হুম। মানুষের শরীরকে কনফুসিয়াস বলছেন একটা দুর্দান্ত হাতিয়ার, অস্ত্র। অবশ্যই। তো তাকে সুস্থ রাখতে হলে একজন শারীরিক চর্চার শিক্ষক সে- প্রয়োজন। অবশ্যই প্রয়োজনীয় আবার ছোটবেলা থেকে। সঙ্গীত তার মনের শিক্ষক, মনের যে চিকিৎসক, হুম। হুম। সেটা তার কাজ করবে। কাজ করবে অবশ্যই। দুর্দান্তভাবে একটা সমন্বয়ের মধ্য দিয়ে একটি জাতি বিকশিত হবে। অবশ্যই। তো সেক্ষেত্রে সেই যে আন্দোলন করে, হুম। মানে আমি মনে করি ইনফিরিয়র একটা আচরণের মধ্য দিয়ে তাকে নষ্ট করা হলো, এটা আগামী প্রজন্মের জন্য তো অবশ্যই কি পরিমাণ ক্ষতিকর সেটা আগামী সময়ই বলে দেবে। অবশ্যই। সেটা আমাদের দেখতে হবে আশা করি। আরেকটি প্রশ্ন, আপনি যেহেতু সঙ্গীতের সাথে যুক্ত আছেন, হুম। হুম। তো সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান হুম। আপনার জন্য কতটা সহায়ক ছিল? আমি প্রথমত বলি, আমি যখন মানে প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, সেইখানে তো ওইরকম ভাবে সঙ্গীত শিক্ষক ছিলেন না, যে কারণে আমি সঙ্গীতের সাথে আসতে পারিনি। পরবর্তীতে যখন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে আসলাম, এইখানে কিন্তু একটা ভালো প্রভাব ফেলেছে। কারণ হুম। এইখানে আমি এসে দেখলাম যে আমার যারা বড় ভাই ছিলেন বা বড় যা ছিলেন, তারা হলো গান করতেন, তবলা বাজাতেন। এই যে তাদেরকে দেখতাম, ভাল লাগতো, আমার হুম। মনের মধ্যে একটা আবেগ কাজ করতো, আমার মন দুলতো, আমি মনে মনে গাইতাম, আমি মোবাইলে গান চালিয়ে দিয়ে শুনতাম। শুনে শুনে এই যে একটা প্রভাব আমার মধ্যে পড়ছে, গান বাজনা হচ্ছে, ওরা স্টেজে আছে, ওরা এত মানুষের সামনে গান করছে, মানুষ হাততালি দিচ্ছে, ওদেরকে মানুষ একটু অন্যরকম ভাবে চিনছে, ওদেরকে সম্মান করছে, আরো যারা শিক্ষার্থী আছে। আমি কিন্তু ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলাম আমি যখন মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়তাম। ওই যে যখন সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো বিশেষ করে হতো, সেখান থেকে কিন্তু খুব আমি অনুপ্রাণিত। তারপরে ওখান থেকে চলে আসলাম কলেজে। কলেজে এসে এখানেও তো দেখতাম প্রতিযোগিতা হতো, সেগুলোতে অংশগ্রহণ ইতপূর্বে করেছি, সেই সময় থেকে এখনো করছি। এই হচ্ছে বিষয়। খুবই আহ, তবে হ্যাঁ, এখানে হ্যাঁ। একটা কথা বলি, যদি আমি এই মাধ্যমিক স্কুলে এসে যে পরিবেশটা পেলাম সঙ্গীতের, সেই পরিবেশটা যদি প্রাথমিকে থাকতো এবং প্রাথমিক থেকে আমার গোড়াপত্তনটা যদি খুব ভালো হতো, তাহলে আজকে আমি যে পর্যায়ে আছি তার থেকে হয়তো আরো ভালো পর্যায়ে থাকতাম বলে আমি আশাবাদী। হুম। আচ্ছা, সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, হুম। এদেরও তো সঙ্গীত শিক্ষা বা অপরাপর যে শিল্প মাধ্যমগুলো সেই শিক্ষার সুযোগ রয়েছে। তো এক্ষেত্রে তারা কতটা ভূমিকা পালন করতে পারছেন সার্বজনীনতার ক্ষেত্রে? হুম। তাদের সেখান থেকে কি আদতেও কোনো কেউ উপকৃত হচ্ছে বা সঙ্গীতমুখী, শিল্পমুখী হতে পারছে? আহ, বিষয় হলো এখানে কিছু শ্রেণীর অভিভাবক আছে এবং কিছু শ্রেণীর প্রশিক্ষণার্থী আছে। আচ্ছা। একটা শ্রেণী হচ্ছে, তারা চায় হলো আমি গানটাকে শিখবো, বা আমার মেয়েটা একটা মানে গান গান শিখবে। হুম। হুম। সঙ্গীত শিক্ষাটা মানে শুদ্ধ সঙ্গীত যে শিক্ষাটা, সেইটা শিখবে না, গান শিখবে, হারমোনিয়াম বাজিয়ে একটা গান গাইবে, গানটা ভাল লাগবে, প্রতিযোগিতায় যাবে। সে সেলিব্রিটি হতে চাই। একদম ঠিক বলেছেন। হুম। এই এই হলো সেলিব্রিটি। এই যে সেলিব্রিটি শিল্পীরাই কিন্তু মূলত শিল্পটাকে ধ্বংস করছে, সঙ্গীত শিল্পটাকে এই সেলিব্রিটি শিল্পীরা ধ্বংস করে দিচ্ছে। কারণ কি, সে আহ, গান গুরুর কাছে বসে গান শিখছে না। আহ, ভালো, কারণ একজন যখন ভালো সঙ্গীত শিখতে চাইবে, মানে সত্যিকার অর্থে যেটা সঙ্গীত শিখতে চাইবে, তাহলে তাকে ভালো গুরুর কাছে যেতে হবে। আর যে ভালো গুরু, সে অবশ্যই মননশীল মানুষ, হুম। তার কাছে গেলে পূর্ণাঙ্গ রূপে সঙ্গীত শিক্ষাটা পাবে। তাহলে কিন্তু আর এই যে সেলিব্রিটি হওয়ার প্রবণতাটা থাকবে না। আর মানুষ মনে করে যে আমি 1 বছর গান শিখবো, 6 মাস গান শিখবো, শিখে আমি রাতারাতি সেলিব্রিটি বনে যাব। এইরকম কিন্তু না। আপনি যদি দেখেন যে রুনা লায়লার বাংলাদেশের খুব
বিখ্যাত সঙ্গীত শিল্পী, তার যদি সঙ্গীতের ক্যারিয়ারটা দেখেন, সে কিন্তু খুব ভালো একটা জায়গায় উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছে। তিনি নাচ করতেন, খুব ভালো ভালো গুরুদের কাছ থেকে শিখেছেন, খুব ভালো ভালো সঙ্গীত যে পরিচালকদের সাথে কাজ করেছেন, তিনি সাধনা করেছেন। তার ফলেই কিন্তু তিনি আজকে এই জায়গাটায় আসতে পেরেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি আপনি দেখেন যে এই হুট করে একটা গান বেরোচ্ছে, কি অশ্লীল কথাবার্তা, অশ্রাব্য, কানে শোনার মতো না, একদম কাঁচা সুর, খুব ওই টিকটকে ভাইরাল হচ্ছে, ইউটিউবে ভাইরাল, শর্টসে দেখা যাচ্ছে, ফেসবুকে শর্টসে দেখা যাচ্ছে, তারপরে কিন্তু কিছুদিন পরে ওই গানটার আর কোনো খোঁজ খবর নাই। কিন্তু পরিবেশটা সে নষ্ট করে যাচ্ছে। কিন্তু পরিবেশটা হ্যাঁ, সে যারা নষ্ট করে যারা যাচ্ছে। যারা এই যে নিষিদ্ধের কথা বলছেন, হুম সঙ্গীত শিক্ষক হুম নিয়োগের দিকে হুম বাধা হুম দিচ্ছেন বা সঙ্গীতের বিরূপ হুম হুম অবস্থানে রয়েছেন, এদের কারণে। এদের কারণে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে তারাও যে পূর্ণাঙ্গ সঙ্গীত শিক্ষাটা, মানে সঙ্গীত সম্পর্কে যদি জানতেন যে হুম, আসলে গান বাজনাটা কি, সঙ্গীতটা আসলে কি, তিনিও কিন্তু সঙ্গীতের সাথে সম্পৃক্ত কোনো না কোনো ভাবে। হুম। হুম আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে যারা এদেরকে দেখে সঙ্গীতের উপর একটা ট্যাগ লাগাতে চাচ্ছেন, সঙ্গীত অশ্লীল বা শিল্প মাধ্যমের এই বিষয়গুলো অশ্লীল, কিন্তু তারপরেও অনেক মননশীল, সৃজনশীল এবং মহা সৃষ্টিশীল বিষয়গুলো তো রয়েছে। রবীন্দ্রনাথের রয়েছে, হুম নজরুল, অতুল প্রসাদ সেন, অন্যান্য আহ, কবি সাহিত্যিক যারা রয়েছেন, তাদের তাদের সৃষ্টি তো রয়েছে। হুম তো সেগুলা মানুষকে প্রভাবিত করতে পারছে না, না মানুষ সেই মুখী হচ্ছে না। এবার আমি, যেহেতু আপনি রবীন্দ্রনাথ নজরুলের কথায় আসলেন, আমি হুম নজরুলের বিষয়টা নিয়ে কথা বলি। কবি নজরুল ইসলাম যেমনি ভাবে হলো গজল লিখেছেন, যেমনি ভাবে ইসলামিক গান লিখেছেন, তেমনি ভাবে তিনি শ্যামা সঙ্গীতের শ্রেষ্ঠ রূপকার বলে আমি মনে করি। হুম তিনি কীর্তন লিখেছেন, তিনি আরো হলো সনাতনী যারা ধর্মের তাদের বিভিন্ন দেব দেবীকে নিয়ে গান লিখেছেন, এবং সেটা কিন্তু খুব সমৃদ্ধ গান, খুব সমৃদ্ধ সুরের। এবার দেখেন কি করছে কবি নজরুল ইসলাম, মুসলিম ঘরের সন্তান, এই জায়গা থেকে এটা এটা বলে তাকে বানানো হচ্ছে মুসলিমদের কবি, হুম অর্থাৎ ইসলামের কবি। তা এই করে কি হলো, তার আরো যে একটা ভাগ, আরো যে একটা পার্ট আছে, হুম সেই পার্টটাকে মুছে ফেলে তিনি যেটা করতে চেয়েছিলেন যে হিন্দু মুসলমানের মধ্যে কর্মর্দন, হুম একটা কোলাকুলি ভাব, সবাই একসাথে বাঁচবে, শুধু হিন্দু মুসলিম না, এই পুরো উপমহাদেশে যারা, সেই সময় তো উপমহাদেশই ছিল, বাংলাদেশ তো ভাগ হয়েছিল না। তো তিনি চেয়েছিলেন যে সবাই সহাবস্থানে সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে সাম্যের চেয়েছেন। সমাজ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই বিষয়টাকে বাদ দিয়ে আর এটা করতে চেয়েছিলেন বলে কিন্তু সেই সময় তিনি মুনাফিক ট্যাগ পেয়ে গেছিলেন। হুম ঠিক আছে? তো ঐরকম ভাবে ইবনে সিনাও, যখন ইবনে সিনাকে তো এখন আমরা যারা মুসলমান তারা খুব মানি, তার হলো যে গ্রন্থ আছে সেটা ছাড়া ডাক্তারি পড়াই হয় না। তো সেই সময়ও কিন্তু আমাদের ধর্মের মানুষই তাকে কিন্তু মুনাফিক, কাফের ইত্যাদি সেই সময় ট্যাগ দিয়ে দিয়েছিলেন। কিন্তু উনি যে নাম করে ফেলেছেন, তো এই জন্য আমরা এখন টানি, কিন্তু হুম সে কিন্তু সেই সময় অবহেলিত, লাঞ্ছিত হয়েছেন। তো কবি নজরুলকে আবার কি করা হচ্ছে দেখেন, একটা বড় বিষয়, কবি নজরুলকে তো শুধু ইসলামের কবি বানিয়ে দেওয়া হচ্ছে, আরেকটা বিষয় কি করা হচ্ছে, রবীন্দ্রনাথকে টেনে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে একদম উচ্চ শ্রেণীতে পৌঁছে দেওয়া হচ্ছে, আর নজরুলকে টেনে নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে বলা হচ্ছে এ শুধুমাত্র ওই বিদ্রোহী, তারপরে ওই না খেতে পাওয়া মানুষ, যারা কষ্টে থাকে, তাদের কবি। কিন্তু পক্ষান্তরে দেখেন, রবীন্দ্রনাথ নজরুলের লেখা কিন্তু সব জায়গাতে প্রাসঙ্গিক, এবং রবীন্দ্রনাথ যখন লেখেন তখন কিন্তু ওই শিলাইদহে ইয়েতে বজরাতে আসতে আসতে সেই নিভৃত যে পল্লী গ্রাম বাংলা, সেই সব মানুষকে দেখতে দেখতে লিখেছেন, তাদের কাছে গিয়েছেন, যাত্রা পালা সবকিছু কিন্তু খুব কাছ থেকে তিনি উপভোগ করে, দেখে, উপলব্ধি করে, বাংলার মানুষের একদম মাটির কাছে গিয়ে তিনি কিন্তু লিখেছেন। তিনি লিখেছেন ওই নির্যাতিতদের জন্য, ওই খেটে খাওয়া মানুষদের জন্য সারা জীবন লিখে গেছেন। অথচ আমরা এইখানে এসে রবীন্দ্রনাথকে বানিয়ে দিচ্ছি একেবারে উচ্চ পর্যায়ের, তার ভাষা বোঝা যায় না, হুম রবীন্দ্রনাথ দুর্বোধ্য, রবীন্দ্রনাথ উনি কিন্তু হিন্দু না, ব্রাহ্ম, তার পরিবার তো হুম ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু ব্রাহ্ম ছিলেন, তিনি এক ঈশ্বরবাদ ছিলেন, তিনি তার জীবদ্দশায় কোনোদিন মূর্তি পূজা করেননি। নজরুল যে এত দেবদেবীকে নিয়ে গান লিখেছেন, রবীন্দ্রনাথের কিন্তু ওইরকম কোনো গান নেই। হুম ইভেন রবীন্দ্রনাথের যে তৈরি শান্তিনিকেতনের যে উপাসনা গৃহ আছে,
সেখানে কিন্তু কোনো মূর্তির পূজা করা হয়নি বা করা হয় না, সেখানে কিন্তু পূজা পর্যায়ের অর্থাৎ ঈশ্বরের যে গান গেয়ে গেয়ে সেখানে সকাল সন্ধে প্রার্থনা করা হয়, মন্দির হয়। কিন্তু এই যে নজরুল এত কিছু কেন লিখলেন, যেন তিনি সবাইকে তিনি ডাক দিয়েছেন যে সহাবস্থানে থাকবে, কেউ কারো ক্ষতি করবে না, আমরা বাঙালি এই পরিচয় নিয়ে বাঁচবে, আমরা মানুষ এই পরিচয় নিয়ে বাঁচবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাকে কোথায় নিয়ে গিয়ে এখন মাঝে মাঝে মনে হয় যে না, নজরুল ওই শুধুমাত্র যারা টেনে নিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে ওদেরই কবি, হিন্দুদের আর কবি না, খ্রিস্টানদের আর কবি না, বৌদ্ধদের কবি না। কিন্তু নজরুল তো সার্বজনীন, পুরো বিশ্বের সে কবি, পুরো বিশ্বের লাঞ্ছিত নিপীড়িত মানুষের সে কবি, পুরো বিশ্বের প্রেমিকদের কবি, প্রেমিকাদের কবি, শ্রেষ্ঠ কবি। তো এই জায়গা থেকে তাকে এই যে টেনে নিয়ে আসার প্রবণতা, দুইজন কবিকে এই যে টানা হেঁচড়া শুরু হয়েছে। আবার এদের দুইজনের টানা হেঁচড়ার জায়গা থেকে আমাদের যে আরো তিনজন পঞ্চ পাণ্ডব বা পঞ্চকবি আছে, অতুল প্রসাদ সেন, ডিএল রয়, তারপরে হলো রজনীকান্ত সেন, এরা হারিয়ে যাচ্ছে এদের টানাটানিতে, তাদেরকে আর চর্চা করা হচ্ছে না। আবার দেখেন আমরা কিন্তু মাইকেল মধুসূদন পড়ছি না, বঙ্কিমচন্দ্র পড়ছি না, শরৎ পড়ছি না, বিভূতিভূষণ পড়ছি না। আবার আমাদের যে মধ্যযুগীয় যে আমাদের সাহিত্য ছিল, সেটা যে এত সমৃদ্ধ সাহিত্য, যে এখান থেকে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ নিজেই অনেক কিছু লিখেছেন, তো সেইগুলোও কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আজকে দেখেন পালিত জাতীয়ভাবে বিভিন্ন, এই শুধু নজরুল রবীন্দ্রনাথ, টিভিতে নজরুল রবীন্দ্রনাথ, আর তারপরে অন্য কোনো বঙ্কিমের জন্মদিনে বলে না বা ঈশ্বরচন্দ্রের জন্মদিনে কোনো কথা বলে না। এই যে একটা ভুলে যাওয়ার প্রবণতা, এইটা যে আহ বাঙালি জাতিকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে তারপর সেটা লালনের বলাই যে বাহুল্য। গানগুলো তার আবার একটা অপব্যাখ্যা চলছে, হ্যাঁ, নানান রকমের। নানান রকম হ্যাঁ। অপব্যাখ্যা। এর মধ্যে একটা অপব্যাখ্যার আরেকটা বিষয় বলি, লালন এবং রবীন্দ্রনাথ, এটা নিয়ে খুব বিতর্ক বর্তমানে সৃষ্টি হচ্ছে। কেন? এই যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মহোদয় সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে শান্তিনিকেতনে লালনের গানের মূল পাণ্ডুলিপি আছে, সেটা নেওয়ার আহ্বান করেছে। ভালো কথা, দেশের সম্পদ দেশে আসবে, ভালো কথা। কিন্তু এবার এই সাধারণ মানুষ শুনে কি বলছে, ও আগেও বলতো যে রবীন্দ্রনাথ ওই নজরুলের হলো গানগুলো চুরি করে নিয়ে গিয়ে রবীন্দ্রনাথ তার নিজের গান বলে চালিয়ে দিয়েছেন। কিন্তু পক্ষান্তরে বিষয়টা কি দেখেন, রবীন্দ্রনাথ লালনকে লালনকে প্রথম কিন্তু সভ্য সমাজে, মানব সমাজে নিয়ে আসে কিন্তু প্রমোট করেছেন কিন্তু রবীন্দ্রনাথ। কিভাবে? সেই সময় তো সভ্য সমাজ ছিল কলকাতা কেন্দ্রিক। কলকাতাতে সভ্য সমাজ শিক্ষিত মানুষেরা থাকতেন। রবীন্দ্রনাথ ওই নিভৃত পল্লীতে, লালন যেখানে থাকতেন জঙ্গলের মধ্যে, সেইখানে গিয়ে তার সাথে সাক্ষাৎ করে তার 20টি গান নিয়ে গিয়ে সেই সময় সম্ভবত প্রবাসী পত্রিকা হলো বাংলা এবং ইংরেজিতে ছাপিয়েছিলেন। শুধু তাই না, যেন তার গানগুলো গাইতে পারে এই জন্য স্বরলিপি করে তিনি কিন্তু পত্রিকাতে ছাপিয়েছিলেন। এবং সেই সময় প্রথম কিন্তু লালন আলোচনায় আসছে রবীন্দ্রনাথের মাধ্যমে। আবার রবীন্দ্রনাথ যখন বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে গিয়েছিলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ে যখন বক্তৃতা করতে গিয়েছিলেন, তখন কিন্তু তিনি লালনের কথা বলেছেন। তিনি কিন্তু লালনের দর্শন সম্পর্কে ব্যাখ্যা করেছেন, লালনকে বড় করেছেন। তো আজ তার মানসিকতা তো খুব উদার ছিল, কিন্তু আমাদের মানসিকতাটা আজকে কোন জায়গায়? তবে আমি একটা জিনিস মনে করি যে ওই পাণ্ডুলিপিটার মূল কপি শান্তিনিকেতন থেকে, মানে বিশ্বভারতী গ্রন্থ বিভাগ বাংলাদেশে পাঠায়নি, ফটোকপি করে পাঠিয়েছে, সেটাই ভালো করেছে। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, কবে ওই কি যেন এখন শুরু হচ্ছে, কি যেন বলে, কি দল, ওরা গিয়ে তো যে কোনো সময় আগুন ধরিয়ে দিতে পারে। আর বিশ্ববাড়িতে তো হচ্ছেই, শাহজাদপুর কাছারি বাড়িতে আগুন দিচ্ছে, ভাঙচুর করছে, মানুষকে, মরা মানুষকে কবর থেকে তুলে নিয়ে এসে পোড়াচ্ছে। সেই দেশে যে কোনো জায়গায় আগুন ধরিয়ে দিতে পারে। তা আমার মনে হয় যে যেহেতু গানগুলো, মূল গানগুলো পাণ্ডুলিপি বিশ্বভারতীতে আছে, সেটা আমার মনে হয় ভালো আছে। যেহেতু আমরা গানগুলো পেয়েছি, তারা ফটোকপি করে পাঠিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, আরেক দিক থেকে চিন্তা করলো যে দেশের সম্পদ দেশে ফিরে আসাই ভালো। কিন্তু আমি ওই একটা ভয়ের জায়গা থেকে বলছি, আসলে দেশের সম্পদ বলা হচ্ছে, দেশ তো তখন এভাবে বিভাজিত হয়নি। হ্যাঁ, সেই সময় আবার ভৌগোলিক সীমারেখা তৈরি হয়নি। তাহলে সেখানে লালন আমাদের, এই যে আমাদের বলা, বাংলাদেশের বলা, এটা তো একটা ভৌগোলিক গণ্ডিবদ্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার। এটাও আপনি ঠিক বলেছেন। নজরুলের ক্ষেত্রেও তাই, রবীন্দ্রনাথের সবার ক্ষেত্রে তাই। রবীন্দ্রনাথের নামে এই বাংলাদেশে কোনো একটা সড়ক হয়নি হিন্দু বলে, তাই তো? কিছু কিছু আছে ছোট ছোট জায়গা, ছোট ছোট জায়গা। সেটা খুবই রবীন্দ্রনাথের যে প্রতিভা, রবীন্দ্রনাথের যে
মহাপ্রতাপ, হ্যাঁ, যে হ্যাঁ, পরাক্রমশালী যে একটা ঘটনা, বিষয়, হ্যাঁ। সেটার অনুযায়ী কিছুই না, রবীন্দ্রনাথকে সেই সম্মানটা এখানে দেওয়া ওই হয়নি। রবীন্দ্রনাথ নিজেও যখন নোবেল পুরস্কার পায় তখন বলেছিলেন যে আমি এই পূর্ব পাড়ে বসে লিখলাম, মানে বিষয়টা আমার অত মনে আসছে না, হুম, এরকমই যে আমি পূর্ব পাড়ে বসে লিখলাম পূর্বের মানুষদের জন্য, কিন্তু আমার ডাক শুনতে পেলো পশ্চিম পাড়ের মানুষ। হুম, এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আহ, যখন তিনি গীতাঞ্জলি ইংরেজিতে ভাষান্তর করে জমা দেন, তখন কিন্তু যে জুরি বোর্ডে যারা, মানে পরীক্ষক যারা থাকেন, তাদের মধ্যে একজন লিখেছেন যে আমি বিগত মানে কয়েক দশকের মানে ইউরোপের সাহিত্য পড়ে ফেলেছি, পড়ার পরে আমি যখন রবীন্দ্রনাথের আহ মানে গীতি কবিতা পড়ছি, তখন আমার মনে হলো যে একজন তৃষ্ণার্ত ব্যক্তি আহ যখন ঝর্ণার কোমল পানি বেয়ে পড়ে, সেখানে হুম, গিয়ে যে পানি খেয়ে যে তৃষ্ণা তার নিবারণ হয়, সে যে সুখটা পায়, আমি রবীন্দ্রনাথের লেখা পড়ে সেই সুখটা পেয়েছি। আপনি যে রোড রাস্তার কথা বললেন, এই আর্জেন্টিনা থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে জার্মান থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে রবীন্দ্রনাথের ভাস্কর্য আছে, তার নামে বড় বড় হলো রাস্তা আছে, কিন্তু ওই আমরা আজ পর্যন্ত চিনতে পারিনি। রবীন্দ্রনাথের জীবদ্দশায় যেমনি ভাবে অপমান করেছি, তার মৃত্যুর পরেও, এত বছর পরেও তাকে সমানে আমরা অপমান ক্রমাগত করেছি, করে চলেছি। ক্রমাগত অপমান করেই চলেছি। আরেকটা বিষয় দেখেন, এই যে গান, গান কিন্তু বিশ্বের বিভিন্ন আন্দোলন বিপ্লব সংগ্রামে খুব বড় একটি ভূমিকা রেখেছে। যেমনি ভাবে যদি আমার দেশের কথা চিন্তা করি, সেটা যদি আপনি 1952 থেকে একদম 71। 24-এর গণঅভ্যুত্থানে যদি চলে আসেন, আপনি হুম, দেখবেন যে গানের ভূমিকাটা কতখানি, আম, এবং সেখানে রবীন্দ্রনাথ কতখানি হুম, প্রাসঙ্গিক ছিল হুম, সেই সময় থেকে শুরু করে এই সময় পর্যন্ত। যেমন 23শে মার্চ ছিল হচ্ছে সেই সময় পাকিস্তান প্রতিরোধ দিবস, এটা সম্ভবত পাকিস্তান দিবস হিসেবে পালন করা হতো 23শে মার্চ, তো এটা পাকিস্তান প্রতিরোধ দিবস হিসেবে যেদিন পালন করা হলো, সেদিন কিন্তু যারা বেতার কেন্দ্রে চাকরি করতো বাংলাদেশের বা আমাদের পূর্ব পাকিস্তানের সেই সময় ছিল, তো তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন রবীন্দ্রনাথের গান দিয়ে। কোন গানটা দিয়ে? আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। সেদিন সারা দিন হুম, এই হুম। গানটা বিভিন্ন বেতার কেন্দ্র, দূরদর্শন থেকে শুরু করে সবখানে এই গানটা বেজেছিল। এবং 1905 সালে রবীন্দ্রনাথ কিন্তু এই গানটা লিখেছিলেন, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। এবং আমি যতদূর জানি এবং আমি যতদূর পড়েছি, এই গানটা থেকেই এই বাংলাদেশের নামকরণটা হয়েছে। এর আগে বঙ্কিমচন্দ্র বঙ্গদেশ বলেছেন, রবীন্দ্রনাথ নিজেও বলেছেন, কিন্তু বাংলাদেশ আমরা যে বানানে লিখি এবং আমরা যে বাংলাদেশ বলছি, এটা কিন্তু রবীন্দ্রনাথের কাছ থেকে এসেছে। এবং অনেক বছর পরে, প্রায় 35-36 বছর পরে নজরুল লিখছেন, নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। এই যে বলছেন, তাহলে দেখেন যে আমাদের দেশের নামকরণটাও হচ্ছে একজন শিল্প সাহিত্য এবং সঙ্গীত চর্চা করা মানুষের কাছ কাছ থেকে থেকে। নেওয়া। কেউ একজন নিয়েছে ঠিক হুম, আছে, কিন্তু তার কাছ থেকে তো নেওয়া। হুম, হুম। তাহলে আমরা কিভাবে তাদেরকে অবমাননা করব, কিভাবে তাদেরকে ছুঁড়ে ফেলে দেবো? কোনো উপায় আছে কি? আপনার আহ, এইভাবে যে লাঞ্ছিত হচ্ছে, যুগে যুগে লাঞ্ছিত হচ্ছে হুম, রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, অন্যান্য কবিরাও, হুম, তো এভাবে লাঞ্ছিত হতে হতে যে পরিস্থিতি, যে পরিবেশ তৈরি হয়েছে, হুম, এর থেকে আগামী প্রজন্ম বা হুম, এখন যারা এই মাধ্যমে কাজ করছেন, হুম। লিখছেন, নাট্য বিভাগে চর্চা করছেন, তারা কিন্তু সেটা নিরুৎসাহিত হবেন হ্যাঁ, অনেক তবে ক্ষেত্রে। ঠিক বলেছেন, নিরুৎসাহিত হবেন। তবে এই যে যারা বিভিন্ন বহু বছর থেকে সঙ্গীতে পড়ে আসছেন বা শারীরিক শিক্ষার উপর পড়ে আসছেন, তাদের কিন্তু একটা দুর্দান্ত সুযোগ ছিল হুম, সরকারি চাকরি পাবার। কারণ আপনি জানেন যে বাংলাদেশের সকল যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলোতে কিন্তু সঙ্গীত বিভাগ আছে, নাট্যতত্ত্ব বিভাগ আছে, নৃত্য বিভাগটা খুব কম বিশ্ববিদ্যালয়ে আছে। তো সেইখান থেকে তারা পড়ছে, তাদের একটা খুব ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হতো। এবং যারা সঙ্গীত বর্তমানে শিখছেন বিভিন্ন মাধ্যমে, সেটা হোক তাদের গুরুর কাছে বা শিল্পকলা একাডেমিতে, শিশু একাডেমিতে, সবখানে কিন্তু শিখছেন, তাদের জন্য কিন্তু একটা সুযোগ ছিল। এবং সঙ্গীতটা কিন্তু চর্চাটা আরো বেড়ে যেত যদি এই নিয়োগটা দেওয়া হতো। তবে
আশা হারাইনি, সবুজে সবুজে আশা রাখি যে আসলে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তবু আবার মাঝে মাঝে কি মনে হয় জানেন তো, একদিন সবকিছু ঠিক হবে না যদি আমরা না ঠিক হই। হুম, কারণ এই আমি একটা বাগান করলাম, বাগানে কি হলো, হঠাৎ করে ঝড় আসলো, ঝড় এসে বাগানটা তছনছ হয়ে গেল। এরপর আবার হলো বাগানটা ঠিক করলাম, কিছুদিন পরে দেখা যাচ্ছে খুব প্রবল বৃষ্টি শুরু হলো, মুষলধারে বৃষ্টি হয়ে গাছগুলো আবার নষ্ট হয়ে গেল, আমি আবার খাড়া করলাম। এরপরে আবার আসলো কি খরা। তো এইরকম করতে করতে না ওই সব হওয়া দিনগুলো আমাদের মধ্যে আর আসে না, আসতে চাইছে না। আমরা যেমনি ভাবে নিজেরা পথ রুদ্ধ করছি, আমরা যেমনি ভাবে প্রকৃতির উপর নির্যাতন শুরু করেছি, মনুষ্যত্বের উপর যেভাবে নির্যাতন শুরু করেছি, সেই থেকে আমার মনে হয় না যে ওই রকম দিন আসবে। তবুও লড়াই করে টিকে থাকতে হবে, সংগ্রাম চালিয়ে যেতে হবে, আমাদেরকে বলতে হবে, আমাদেরকে কলম ধরতে হবে। এটাই শেষ কথা। ব্যক্তিত্বকে গড়ে ওঠা হুম। নাট্য সঙ্গীত শিল্পী যে আচ্ছা, তার আগে আপনি একটা হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, করেছিলেন হ্যাঁ, হ্যাঁ। শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমির, ওই হুম। প্রশ্নটা বাদ। আচ্ছা, আরেকটা সম্পূরক প্রশ্ন আপনাকে হ্যাঁ, করতে হ্যাঁ, চাই। হ্যাঁ। সেটা হচ্ছে যে এটা সরকারি উদ্যোগে যে প্রতিষ্ঠানগুলো হুম, হুম, এবং ব্যক্তি উদ্যোগেও অনেক শিল্প সংগঠন, হুম, হুম, নাট্য সংগঠন রয়েছে। হুম, সংস্কৃতিবান মানুষ তৈরির ক্ষেত্রে উভয়ে কতটা ভূমিকা পালন করতে পারছে? আমার প্রশ্নটা এরকমই ছিল। হুম, হুম, হুম। এখন বিষয় হলো যে হুম, আহ, শিল্পকলা একাডেমি বা শিশু একাডেমির, আমার যেটা মনে হয় এইখানে যারা, বিশেষ করে আমার জেলার কথা বলি, আমার জেলাতে যারা সঙ্গীত প্রশিক্ষক, নৃত্য প্রশিক্ষক, নাট্য প্রশিক্ষক, আবৃত্তি প্রশিক্ষক, এখন নাট্য আবৃত্তি একই বিভাগ হয়ে গেছে আর কি, সাধারণ সঙ্গীত প্রশিক্ষক, উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষক, এনাদেরকে আসলে যে সম্মানীটা দেওয়া হয় সেটা এই লাইভে বলবার মতো না, খুবই নগণ্য সম্মানী। যে সম্মানী দিয়ে আসলে রিক্সা ভাড়াটাও হয় না, মোটরসাইকেলের এক মাসের তেলও হয় না। তো এই সম্মানী যদি তারা না, সম্মানী যদি না পায়, খেয়ে পরে যদি বাঁচতে না পারে, তাহলে সঙ্গীতটাকে অবলম্বন হিসেবে কিভাবে নেবে? আর ক্ষুধার্ত পেটে কিভাবে সে গান গাইবে? গান গাইতে তো শক্তি লাগে। এজন্য সরকারি যে উদাসীনতা, হুম, আপনার শুধু সঙ্গীতের ক্ষেত্রে না, আপনার শিক্ষা অঙ্গনে যারা যে শিক্ষকগুলো, হুম, হুম, এই যে শিক্ষকদের আন্দোলন চলছে, আপনি হুম, হুম, নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রাথমিকের, হ্যাঁ, হ্যাঁ, প্রাথমিক এবং মাধ্যমিক হুম, দুটো হুম, সেক্টরই। তো তাদের একজন শিক্ষকের বেতন 12,500 টাকা। হুম, তো 12,500 টাকা হলে একজন অটো রিক্সা যিনি চালান, জি, 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 তিনিও কিন্তু 1,000-1,200 টাকা প্রতিদিন ইনকাম করছেন। হুম, 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 সেই বিবেচনায় তার যে জীবন পরিচালনার যে ব্যয় নির্বাহের যে পরিমাণটা দরকার, হুম, অর্থ পরিমাণটা দরকার, সেটা কিন্তু তারা পাচ্ছেন। পাচ্ছেন না। হুম, হুম, সেক্ষেত্রে তাদের কাছ থেকে উপযুক্ত শিক্ষা সেবা হুম। পাওয়াটা কতটুকু কতটা মানে প্রাসঙ্গিক শোভনীয়, হবে, কতটা প্রাসঙ্গিক। শোভনীয় হবে, কতটা প্রত্যাশার হবে, সেটা প্রশ্ন থেকে যায়। হুম, তেমনি করে যে সঙ্গীতের ব্যাপারটা বললেন, হুম, হুম, সঙ্গীত শিক্ষকের বেতন যদি এই পরিমাণে হয়, একটা রিক্সা ভাড়াও হবে না, হুম, হুম। তাহলে তার মর্যাদাই বা তৈরি হলো কিভাবে? আর ওই সঙ্গীত শিল্পী বা একজন সে অনুপ্রাণিত হবে হ্যাঁ কিভাবে আরেকজন? হ্যাঁ, আর শিল্প মাধ্যমে যে মানুষেরা যুক্ত আছেন, হুম, হুম, তারাই বা সমাজের আইডল হবেন কিভাবে? হুম, 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 হুম। ক্ষুধা নিয়ে। ক্ষুধা নিয়ে তো হয় না। পেটে ক্ষুধা থাকলে তো এগুলো হয় না, কাজ হুম, করা যায় না। তো এই জায়গাতে দাঁড়িয়ে আসলে আহ, আমার মনে হয় যারা শিক্ষকতা করছেন বা যারা সঙ্গীত নিয়ে আছেন, তাদেরকে মানে এটাকে মানে সেবা হিসেবে নেওয়াটাই আমার মনে হয় ভালো হয়। কিন্তু সেটা তো মানে নির্দিষ্ট সময়ের মধ্যে হতে পারে। মধ্যে হতে কিন্তু পারে। একটা দীর্ঘ সময়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দীর্ঘ যাপিত জীবনে তার এই যে প্র্যাকটিসটা, হুম, হুম। এটা তো অসম্ভব হয়ে ওঠে এখন তার বিষয় জন্য। হলো কি জানেন, বাংলাদেশের যে খাতগুলোতে দুর্নীতি বেশি হয় সেই হুম, খাতগুলোতে বাজেট বেশি থাকে। হুম, হুম। আর যে খাতগুলোতে দুর্নীতি হবার সুযোগ নেই সেই খাতগুলোতে বাজেট থাকে না। এটা হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা। কিন্তু এখন যেহেতু মানুষকে সম্পদ পরিণত করা হচ্ছে, হুম, পরিণত মানব হতে সম্পদে পরিণত মানব করা সম্পদে হচ্ছে। পরিণত করা হতে চাইছে। কিন্তু সেক্ষেত্রে তাকে সম্পদে রূপান্তরিত করতে হলে তো আমাকে শিক্ষার বিকল্প তো নাই। না, তাদেরকে সুশিক্ষিত, স্বশিক্ষিত করে তুলতে হবে। অবশ্যই তুলতে হবে। সেক্ষেত্রে সঙ্গীত শিল্প, অত্যন্ত একটা সঙ্গীত নৈতিক মানুষ হিসাবে, অবশ্যই, উম, একজন আদর্শবান মানুষ হিসাবে সঙ্গীত ভূমিকা পালন করবে, সাহিত্যের শিল্পের অন্যান্য মাধ্যমগুলো ভূমিকা পালন করবে। অবশ্যই, সেই অবশ্যই, সাথে প্রচলিত যে শিক্ষা পদ্ধতি সেটা যুগোপযোগী করা এবং তাকে সেই মতো আহ, কাজ করতে সুযোগ দেয়া, আধুনিকীকরণ করতে হবে। আধুনিকীকরণ করা, তার মধ্যেই হচ্ছে। তো আমাদের জাতি গঠন হবে। সরকার বলতে সেটা চান না আমার মনে হয়।
সরকার সেটা চান কি না চান, হয়তো সরকারের আশপাশের মানুষ। আর সবচেয়ে বড় কথা, সরকারের শক্তিটা কিন্তু জনগণ। জনগণ না থাকলে কিন্তু সরকার কি, আজকে জনগণ চায় না। যেমন আমি বাস্তব অভিজ্ঞতা বলি এবং খুব খোলাখুলি বলছি। আমি, আমার ছোট ভাইটা হলো পঞ্চম শ্রেণীতে পড়ে। তো আমার মা একটা বিশেষ কাজে ওই সেই স্কুলে গিয়েছিল, আমি সেই স্কুলের নামটা করতে চাচ্ছি না। তো গিয়েছিল, যাবার পরে আমি তো হরহামেশা বিভিন্ন জায়গায় তবলা বাজাই, তবলাটাই বেশি বাজানো হয়। তো আর বিভিন্ন অনুষ্ঠানে থাকি, বিভিন্ন উপস্থাপনা বলেন বা আর যাই হোক, বিভিন্ন শিল্প মাধ্যমে কাজ করি। তো আমার মাকে, আমারই একজন শিক্ষিকা যার কাছে আমি ওই বিদ্যালয়ে পড়েছি, তিনি ওখানে চাকরিরত আছেন, দুইজন শিক্ষিকা বলেছেন, হ্যাঁ তোমার ছেলেকে তোমরা কেন তবলা বাজাতে দাও, এটা তো খুব খারাপ জিনিস। এক কাজ করো, ওকে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দিলে কি হবে, ও তখন সাংসারিক হয়ে যাবে, ও ওই তখন ভূত নেমে কর্ম যাবে করতে তবলা। হবে, ওই তবলার ভূত তখন নেমে যাবে। তো আমার মা এসে বাড়িতে এসে এগুলো আমাকে বলছিল। তো এখানে আমি কি উত্তর দেবো বলেন তো? তাহলে যেখানে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার কথা হচ্ছে, তারাই চান না সঙ্গীত শিক্ষক এখানে, মানে সঙ্গীত তারাই ভালোবাসেন না। তো এখানে আমার তখন মনে হলো যে ওইখানে সঙ্গীত শিক্ষকটা গিয়ে টিকবে কিভাবে? রাইট। আরেকটা মজার ব্যাপার, আপনি এই যে ডাকসু যে নির্বাচন হলো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হলো, সেখানে যারা প্রতিনিধিত্ব করবার সুযোগ পেলেন ছাত্রদের পক্ষে, পক্ষে, তো এখানে তারা অনেকে কাজ করছেন ম্যাসের ডালটা যাতে একদম পানির চাইতে পাতলা না হয়, তারপরে সেখানে অন্যান্য ছাত্ররা যাতে স্বাভাবিক সুযোগ সুবিধা পায়। আসলে এই ম্যাচের ডালটা পাতলা না হোক বা তার সিটটা ঠিক মতো বরাদ্দ হোক, এটার চাইতে, এটা তো দরকার, এটা মৌলিক ব্যাপার, এটা দরকার, কিন্তু সবচাইতে বেশি দরকার আপনার যে অনুষদগুলো আছে, আপনার শিল্প মাধ্যম বলেন, প্রত্নতাত্ত্বিক বলেন, অমক বলেন তমক বলেন, সব মাধ্যমগুলো তার স্বতঃস্ফূর্তভাবে তার স্বকীয়তার মাধ্যমে সে তার কাজগুলো করতে পারবে, এই নিশ্চয়তাটা সবচেয়ে বেশি দরকার। অবশ্যই। তাহলে একজন যারা শিল্প মাধ্যমে পড়তে যাচ্ছেন বা সাহিত্য নিয়ে পড়তে যাচ্ছেন, সে কি সেই এনভায়রনমেন্ট পাচ্ছে যেখানে বোরখা বোরখা এই কি হিজাব হিজাব বলে যেখানে জিগির হচ্ছে? তাহলে তার নিজেকে মেলে ধরবার ক্ষেত্রে যে মুক্ত বাতাস, মুক্ত পরিবেশ দরকার, সেটা এখানে তো দেখেন, হচ্ছে। একটা কথা বলি, আজকে উন্নত বিশ্বের দিকে যদি তাকান, নাসার বিজ্ঞানীদের দিকে যদি তাকান, তারা কি করছে, কোন মহাকাশ, কোন গ্যালাক্সি পাচ্ছে, তারা মনে করছে ওইখানে যেহেতু পানি আছে, প্রাণের সন্ধান আছে, আমরা কিভাবে মঙ্গল গ্রহে যাব, সেখানে কিন্তু তারা পৌঁছেছেন। বিভিন্ন অনেক অনেক গ্রহ নক্ষত্রের তারা কিন্তু অনুসন্ধান করছেন, এবং তারা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এআই তৈরি করে ফেলেছেন, এবং সেটা যে কত চমকপ্রদ একটা বিষয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু আবিষ্কারের মধ্যে আছেন। মানুষের মৃত্যুর হার কিভাবে কমিয়ে আনা যায়, মানুষ কিভাবে সুস্থ থাকবেন, কিভাবে করলে শিক্ষাটা তাদের বাস্তব জীবনে কাজে লাগবে, এই নানাবিধ মানবের উন্নয়ন নিয়ে কিন্তু তারা কাজ করছেন। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সাধিত হচ্ছে দিন দিন, মৃত্যুর হার কিন্তু কমছে। তো সব মিলে আমরা পড়ে আছি টিপ নিয়ে, টিপ, 1 টাকার টিপ নিয়ে আমরা পড়ে আছি। কে টিপ দিল, কে টিপ দিল না, ও টিপ দিলে অমক, ও টিপ দিলে তমক, আমরা এই টিপ দেয়া নিয়ে পড়ে আছি। আমরা পোশাক নিয়ে পড়ে আছি। অবশ্যই অশ্লীল সকল পোশাকই খারাপ, সমাজকে মেনটেন করে চলতে হবে, কিন্তু আমি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করি পড়তে, আমার তো সেটাই পড়া উচিত। তুমি বাধা দেবার কে? আমি অবশ্যই বাংলাদেশের মানুষ হিসেবে আমি জানি যে বাংলাদেশে কোন কোন বিষয়গুলো মানে প্রচলিত আছে। আমি ঢাকাতে বসবাস করলে আমি জানি ঢাকাতে কোন পোশাক পরা যাবে, কোন পোশাক পরা যাবে না। এতটুকু হেতাহেত জ্ঞান সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। তোমার এত জোরাজুরি করার তো দরকার নাই। এত দরকার কি? তুমি গবেষণা করো, তুমি বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে ভাবো, কিভাবে শিশু মৃত্যুর হার কমে যাবে তুমি সেটা নিয়ে ভাবো। তোমার ভাবনা ভেবে দিতে হচ্ছে বিদেশকে। যেমন আমাদের বর্তমানে একটা কোর্স চালু আছে, সেটা হলো মিডওয়াইফারি, যেটাকে আমরা বাংলাতে ধাত্রীবিদ্যা বলি। তো এই মিডওয়াইফারি যে শিশু মৃত্যুর হার যে বাংলাদেশে বেড়ে যাচ্ছে, এটা ভাবছে কে? মনে করেন জার্মান ভাবছে, জার্মান ভাবছে যে তারা এসে এখানে প্রণোদনা দিচ্ছে, যারা পড়ছে তাদেরকে বৃত্তি দিচ্ছে বিদেশ থেকে, তারা দিয়ে তোমাকে সভ্য করছে। তোমাকে হাত ধোয়া শেখালো বাইরের লোক, তোমাকে যে একটা ভালো জায়গায় মলত্যাগ করতে হবে, তোমরা তো বাঁশবাগানে মলত্যাগ করতে, তোমাকে হলো
যে একটা ভালো জায়গায় মলত্যাগ করতে হবে সেটাও তোমাকে শেখালেন। মলত্যাগ করার পরে সাবান দিয়ে হাত ধুতে হবে, না হলে রোগ জীবাণু বৃদ্ধি পাবে, সেটাও তোমাকে বাইরে থেকে খ্রিস্টানরা এসে শিখিয়ে যাচ্ছে। দুবার ভাত খাওয়ার পরে ব্রাশ করতে হবে সেটাও। ব্রাশ করতে হবে, খাওয়ার আগে হাত ধুতে হবে, হুম, সেইটাও তোমাকে বহির্বিশ্বের মানুষ এসে শিখিয়ে যাচ্ছে। আর তুমি পড়ে আছো বিভিন্ন ফতোয়া নিয়ে। আর এইগুলোর মাধ্যমে কি করা হচ্ছে না, দেশটাকে পিছিয়ে ফেলা হচ্ছে। পিছিয়ে ফেলা এবং হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে আমি আপনাকে বলছিলাম, যখন হুম, চালু হয়নি, যে আমি হলো জার্মান নিয়ে পড়ছিলাম, হুম, তাদেরকে অনেক ছবি দেখলাম, একটু পড়লাম। তো সেইখানে দেখলাম যে 60-এর দশকে আমরা বাংলাদেশ আজকে যে অবস্থানে আছি, 60-এর দশকের থেকে মনে হয় তারা বেশি উন্নত হুম। ছিলেন। তাদের ভাবনা চিন্তা রুচি, তাদের কথা সব সকল কিছু। এবং এই যে বাল্য বিবাহের যে ব্যাপারটা, হ্যাঁ, এই খুবই হ্যাঁ, সাংঘাতিক সাংঘাতিক একটা মহামারী আকার ধারণ করেছে। ধারণ আপনি করেছে। লক্ষ্য করবেন যে স্কুলগুলোতে দেখা যাচ্ছে 6 বা 7-এ পড়ছে হুম, ক্লাস, তো সে তার হঠাৎ বিয়ে হয়ে গেল। হুম, বিয়ে হওয়ার পরে দেখা যাচ্ছে যে 3 মাস অথবা 4 মাস পরে সে ডিভোর্স নিয়ে আবার পড়তে আসছে। করতে আসছে। আসলে মেন্টাল ম্যাচিউরিটি তো দরকার। অবশ্যই। সংসারটা তো আর এমনি এন্টারটেনমেন্টের কোনো না, ব্যাপার এটা না, খেলা না, পুতুল খেলা না। পুতুল খেলা না। তাহলে তাকে এই যে অল্প বয়সে তাকে বিয়ে দেওয়া হচ্ছে, শারীরিক ভাবে সক্ষম হচ্ছে না সে, শারীরিকভাবে সক্ষম না, মানসিক ভাবেও তো সে সক্ষম কোনো না। কিছু ভাবে আর আমাদের সক্ষম এই না। বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, যে পরিবারগুলো গঠিত সুষম হয়েছে, খাদ্য খেতে পায় না, না, এই একটা খুব নানান খারাপ অভাব বিষয়। অনটনের মধ্যে ওই কিশোরীকে, হুম, ওই হুম। শিশুকে ফেলে দেওয়া হচ্ছে, কি মর্মান্তিক। মর্মান্তিক বিষয়। এবং সেটা সেটা অনেকটা ধর্ম স্বীকৃত ভাবেই তারা মনে করছে যে এটা ধর্মের স্বীকৃতি আছে, এটা আমরা এটাকে চালাতে পারি। চালাতে পারি, কিন্তু বাস্তবতাটা তারা মানছে না, তারা হুম, বুঝতে পারছে না। যেই কারণেই তো আপনি এই যে দেখেন অকাল মৃত্যু ঘটছে, গর্ভপাতের সময় গর্ভপাত হচ্ছে, তারপরে মায়ের যে অপমৃত্যু ঘটছে, হুম, এইসব কারণগুলোতে। তার তো বডির যে অর্গান গুলো আছে হুম, সেগুলো সঠিকভাবে বিকশিত হতে হবে। তারপর তো সে সন্তান ধারণের যোগ্য হবে, বা একটা হুম, ছেলের মধ্যেও তো সেই বিষয়গুলো আসতে হবে। তারপরে তো সে সন্তান দান করতে পারবে। তো এই যে এই শিক্ষাগুলো আমাদের পরিবার থেকেও কিছুটা আসা প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আসা প্রয়োজন। কিন্তু ওই লজ্জা লাজ, লজ্জা লাজ, লজ্জা করে করে এই স্বাভাবিক বিষয়, মানে স্বাভাবিক বিষয়গুলোকে, সাধারণ বিষয়গুলোকে আমরা অস্বাভাবিক এবং অসাধারণ বানিয়ে ফেলে আমরা কিন্তু এই কুরুচিপূর্ণ কাজগুলো করছি। হুম, হুম। এই যে বিভিন্ন রকম আকর্ষণ মানুষের, এই ওর ওইটা অতটুকু, এর ওইটা অতটুকু, এই যে কুরুচিপূর্ণ ভাব, এটা নিশ্চয়ই সে তার পরিবার থেকে, সমাজ থেকে পাচ্ছে। নাহলে সে কোথায় পেল? হুম, জন্মের পরে যদি তাকে, একটা শিশুকে ভালোভাবে মানে তৈরি না করা হয়, ভালোভাবে ভালো মানুষ গড়ার জন্য যে কাজগুলো করা প্রয়োজন, মননশীল মানুষ গড়ার যে কাজগুলো করার প্রয়োজন, সেগুলো যদি না করা হয় তাহলে তো হবে না। আর বাংলাদেশের একটা বড় বিষয় হচ্ছে, যেহেতু পরিবেশ পরিস্থিতির উপর একটা শিশু বড় হয় ঠিক আছে, কিন্তু জেনেটিক একটা বিষয় আছে, বাবা মায়ের জিন। হুম। বাবা মা ছিল একরকম লুচ্চা, হ্যাঁ, ঠকবাজ, চিটার বাটপার, এই জন্য কিছু কিছু ছেলে তার মেয়ে ভেতরে হচ্ছে। গুণী হয়েছে। এরকমই হচ্ছে। ওর তো ওর দোষ না, বাবা মার দোষ, হুম, হুম। আমাদের সমাজ ব্যবস্থার দোষ। একটা পর্যায়ক্রমিক ধারা বয়ে চলেছে, বয়ে চলেছে, আমরাও সেটা বহন করছি। আমরাও সেটা বহন করছি। হুম। তো এর থেকে বেরোতে হলে আমাদের যে উদ্যোগগুলো দরকার, সবচাইতে হুম। এটাকে আপনি কোন জায়গাটাকে আপনি ইন্ডিকেশন আমি করবেন? আমি হলো সবসময় প্রত্যেকটি মানুষকে বই পড়তে বলি, হুম, সাহিত্য, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি এবং সমসাময়িক। এটা আমি সবসময় সকলকে বলি, আমার ছোট বড় যারা আছে। আরেকটা বড় বিষয়, যেহেতু বই পড়ার কথা আসলো, এখানে একটা কথা বলি। সেটা হলো যে আমি বইটা কেন পড়ছি, এইটাই হলো, আমি দেখেছি জিজ্ঞেস করে 99% বই পড়ুয়া জানে না যে আমি বইটা কেন পড়ছি। এখন আমি বলি, আমি যেটা পেয়েছি, একটা বিষয় আবিষ্কার হয়েছে। মনে করেন যে উড়োজাহাজ, আমরা চড়ে এখন এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছি। এটা নিশ্চয়ই ভাবনা। প্রথমে আমরা হলো ভেবেছি, কেউ একজন ভেবেছে যে আমরা পাখিরা আকাশে উঠছে, মানুষ একদিন আকাশে উঠবে। তারপর বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে তারপরে কিন্তু এই হচ্ছে উড়োজাহাজটা তৈরি হয়েছে। তার মানে কি, আমাদের কল্পনা শক্তিটাকে সমৃদ্ধ করা খুব প্রয়োজন। যে আমি আজকে যেমন জার্মানটা দেখলাম, দেখে হুম, কল্পনা করছি যে আমাদের দেশটা যদি এইরকম হতো। তো বই পড়লে কিন্তু আমাদের কল্পনা শক্তিটা জাগ্রত হয়, বিকশিত হয়, সমৃদ্ধ হয়। যে একজন কবি একটা উপন্যাস লিখেছেন, যে তার মধ্যে তো অনেকগুলো বার্তা আছে যে হুম, কিভাবে সমাজ ব্যবস্থাটাকে উন্নত করা যায়। হাউফাউ তো লিখে ছেড়ে দেন না। আজকালকার যুগে হচ্ছে
এআই জেনারেটেড অনেক লেখা বেরোচ্ছে, উপন্যাস বেরোচ্ছে, যার হুম, সারবস্তু কোনো কিছু নেই, যার কোনো মুখরোচক যে গানগুলো বেরোয় না, হিন্দি টিন্দি গান মুখরোচক, ধুপধুপা ধুপ ধুপধুপা ধুপ ধুপ, এরকম হুম, কিছু বই বেরোচ্ছে। হুম, এইগুলো আবার কিন্তু সেই মননশীলতাকে বা ভাবনার জগৎটাকে উন্নত করতে পারবে না। কিন্তু যারা চিরায়ত লেখক আছে, কালজয়ী লেখক আছে, যারা সমৃদ্ধশালী লেখক আছে, তাদের লেখাগুলো পড়লে কিন্তু আমরা সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি। আবার এই যে সাহিত্যকর্ম করলে কি হয়, সাহিত্যকর্ম কিন্তু শুধুমাত্র যে আমার চেতনা চৈতন্য বা আমার কল্পনা শক্তিকে উজ্জ্বল করছে বা সমৃদ্ধ করছে তা কিন্তু না, এটা কিন্তু আমাদের কালের সাক্ষ্য বহন করছে। আপনি যদি গোরা উপন্যাস পড়েন, হুম। তাহলে সেই সময়কার যে রাজনৈতিক পরিস্থিতি, সেই সময় রাজনৈতিক পরিস্থিতির যে হলো ধারাবাহিকতা, মানুষের মনে সেগুলোর প্রভাব, তার মধ্যে প্রেম ভালোবাসা, হুম। সবকিছু কিন্তু বয়ে বেড়াচ্ছে গোরা উপন্যাস। বা এরকম পৃথিবীতে আরো 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 অনেক অসংখ্য উপন্যাস রয়েছে। অসংখ্য উপন্যাস কিন্তু রয়েছে। এখন আমরা তো সেগুলা পড়ছি না, জানছি না, বুঝছি না। আবার আমি যদি একটা ভালো বই পড়ি, উপন্যাস পড়ি বা যাই সাহিত্য বা যা কিছু পড়ি না কেন, সেখানে তো লেখাটা শুদ্ধ থাকে। পড়ার সময় তুমি শুদ্ধ পড়ছি, ফলে আমাদের উচ্চারণগুলো ভালো হয়, আমাদের বলার ধরনটা ভালো হয়। এই সবকিছু মিলিয়ে বই পড়াটা খুব আবার বই গুরুত্বপূর্ণ। পড়াটার ক্ষেত্রেও তো মানে কি বই আমি পড়বো কি বই এ আমি পড়বো বিষয়টাও একটা মানে খুবই প্রাসঙ্গিক বা একটা ব্যাপার। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, এই আসলে সমস্ত নিষেধাজ্ঞা যেন প্রাথমিক বিদ্যালয়ের উপর পড়েছে। পড়েছে, হ্যাঁ। এই যে বইটি, বই নামক একটা কবিতা ছিল হুম, হুমায়ুন আজাদের, যে বই তোমায় ভয় দেখায় সে বই তুমি পড়বে না, পড়বে না। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে। এই যে অসাধারণ একটি কবিতা, সে কবিতাটাকেও মানে খুঁচিয়ে খুঁচিয়ে নিষিদ্ধ করে ফেলা আসলে হলো। ওরা আহ, মানে এই শিল্প সাহিত্যকে প্রচন্ড রকমের ভয় পায়। ভয় পায়, রাইট। ওরা 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 জানে যে মানুষ যদি একবার প্রশ্ন করতে শিখে যায়, হুম। মানুষ যদি একবার জানতে শিখে যায়, তাহলে তো তাদের আর রাজত্ব চলবে না। না। এরা সাংঘাতিক রকমের ভয় পায়, লেখাকে ভয় হুম, পায়। না হলে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করার চেষ্টা করে, না হলে আরো যেসব কবিরা আছেন, হুমায়ুন আজাদের মতো কবি বাংলাদেশে খুব কমই আছেন ওইরকম, ভাষা বিজ্ঞানী ওইরকম কবি খুব কমই আছেন। যদিও তিনি প্রথা বিরোধী লেখক ছিলেন, হুম। তারপরেও তিনি গবেষক ছিলেন, তিনি বাংলা সাহিত্যকে অনেক দিয়েছেন। সেই জায়গা থেকে তার প্রশংসা করতেই হয়, তার অন্য আরেকটি সাইড থাকতেই পারে। হুম, হুম। সেটা তো থাকতেই পারে, তার নিজস্ব চিন্তার স্বাধীনতা তো রয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি এর হুম, মধ্যে যোগ করতে চাই, সেটা হলো যে এই যে আমরা এখন দেখি ইউটিউব এবং ফেসবুকের রিলস আর ইউটিউবের শর্টস, হুম, এইটা আমার মনে হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে এটা আমাদেরকে কি করছে, একটা রিলস বা একটা শর্টস আমাদেরকে 10 সেকেন্ডের মধ্যে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ মস্তিষ্ক কি ধরে নিচ্ছে যে আমি 10 সেকেন্ডের মধ্যে অনেক কিছু পেয়ে যাচ্ছি, যদিও সারবস্তু কিছুই নেই, ওখান থেকে হুম, হুম, কিছুই শিখছি না, কিন্তু ওই চানাচুর যেমন খেলে খচমচ খচমচ হুম, করে হুম, হুম। আওয়াজ হয়, একটা মুখরোচক বিষয় পাওয়া মানে যায়, ক্ষণিকের একটা বিনোদন। ক্ষণিকের বিনোদন, হুম, হুম, চানাচুর খাওয়ার মতো, তো রিলসটা তো আসলে ওইরকম। হুম, তো দেখে দেখে এবার কি হচ্ছে, যখন আমরা এবার একটা বই পড়তে আসছি, একটা বড় কবিতা পড়তে আসছি, তখন আর ভাল লাগছে না, তখন আর মনে নিচ্ছে না যে এতখানি কেউ বই পড়ে। এই যে আমরা মানে এই যে এইটার যে বিরূপ প্রতিক্রিয়া আমাদের মস্তিষ্কে ঘটছে, এটা কিন্তু বর্তমান প্রজন্মের আমরা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু খুব বাজেভাবে কিন্তু এটা আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলছে। তো আমি সকলকে অনুরোধ করব যে তোমরা আপনারা বিনোদন নিন, আপনারা সবকিছু করুন, কিন্তু বড় কিছু দেখে বিনোদন নিন। হুম, নাহলে আমাদের আমাদের মস্তিষ্কের ভাবনা চিন্তাগুলো খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমাদের মানসিকতা যেমন সংকীর্ণ হয়ে যাচ্ছে। এই ইউটিউবে শর্টস আর রিলস দেখে দেখে একটা আমি বই পড়তে পারছি না পূর্ণাঙ্গ, আমি একটা কবিতা পাচ্ছি না। আবার ইদানিং দেখছি মানুষ গান শোনে কি, 2 মিনিটের 1.5 মিনিটের গান শোনে হুম, বা মুখপাত্র শুনছে, মিউজিক, তারপরে তো মিউজিক হয়, হুম, মিউজিকটা কেটে দিয়ে অন্তরাত্মা কোন হুম, রকম হুম, শুনে বাদ দিয়ে দিচ্ছে। 5 মিনিটের একটা গান শুনবে, এই ধৈর্যই তাদের হুম, মধ্যে থাকছে না, এই রিলস আর এই শর্টস থেকে এমন ভাবে গিলে খেয়েছে। রাইট। তো অনেক আলোচনায় আপনার সাথে হলো, খুবই ভালো লাগছে এবং অনেকগুলো তথ্য আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেছেন। সব মিলিয়ে একটি মুক্ত আলোচনা হয়েছে। হ্যাঁ, আপনাকে আমি শেষ প্রশ্ন করতে চাই, যেহেতু সময় আমরা। না, শেষ প্রশ্নের আগে আমি যেহেতু শুরুটা হয়েছিল সঙ্গীত দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, তো রাইট। আমি কিছু গবেষণামূলক, মানে সঙ্গীত কেন গুরুত্বপূর্ণ শিশুদের হুম, হুম, জন্য,
গবেষণামূলক কিছু তথ্য এবং ছোট হ্যাঁ, করে যদি আমাকে হ্যাঁ, ব্যাখ্যা করার অফকোর্স। সুযোগ দিতেন, আমি হ্যাঁ, ঠিক আছে। নোট করে নিয়ে এসেছি। হ্যাঁ, প্রথমত হলো সঙ্গীত শিক্ষা শিশুদের জন্য কেন গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে মস্তিষ্কের গঠন ও কার্যকারিতার উন্নতি। হুম, স্নায়ু বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে সঙ্গীত শেখা শিশুর মস্তিষ্কের নিউরন সংযোগকে, অর্থাৎ যেটা নিউরাল কানেক্টিভিটি আমরা বলি ইংরেজিতে, এটাকে শক্তিশালী করে। এবং হার্ভার্ড ইউনিভার্সিটির মিউজিক অ্যান্ড ব্রেইন গবেষণায় প্রমাণিত হয় যে সঙ্গীত শেখা শিশুর মস্তিষ্কে কর্সফাস ক্যালোসাম বা বাম ও ডান মস্তিষ্কের যে সংযোগকারী আমাদের অংশ, সেটা যারা সঙ্গীত শেখে তাদের মধ্যে বেশি বিকশিত হয়। এই বিকাশের ফলে দ্বিপার্শ্বিক মানে দুই পাশের মস্তিষ্কের সমন্বয়টা বৃদ্ধি পায়, মানে একযোগে কাজ করতে পারে, যা শিশুর যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। এবং মস্তিষ্কে ডোপা, একটু আগে আমি বলেছিলাম কথার মধ্যে যে ডোপামিন নামক যে হরমোন আছে, হুম, সেটা হলো নিঃসরণ হয়, এজন্য বাড়ে, যা আমাদের আনন্দ দেয়, আমাদের আগ্রহ ও মনোযোগের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সহজভাবে আমরা যদি বলি, আমরা যেমন শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন রকম ব্যায়াম করি, তেমনি ভাবে মস্তিষ্কেরও তো ব্যায়ামের প্রয়োজন। হুম, মানে যন্ত্রকে তো সচল রাখতে হবে, না তো সে জং ধরে যাবে। যেমন আমি যদি একটা মোটরসাইকেলকে বছরের পর বছর না চালাই, তাহলে সেটা জং ধরে যাবে, তাই না? মরিচা ধরবে আর কি, যেটাকে বলে। তো সেই জায়গা থেকে মস্তিষ্কের ব্যায়াম হিসেবেও সঙ্গীতটাকে নেওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে যে স্মৃতিশক্তি ও একাডেমিক পারফরমেন্সের উন্নতি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষণায় দেখা যায় যে শিশু নিয়মিত সঙ্গীত শেখে তাদের ভার্বাল মেমোরি বা আমাদের যে মৌখিক যে স্মৃতি, হুম, তারপরে আরেকটা বিষয় হলো অ্যাটেনশন স্প্যান, যেটাকে আমরা মনোযোগের স্থায়িত্ব বলি, হুম, আর আরেকটা হচ্ছে যে রিডিং স্কিল বা পাঠ দক্ষতা, সেটা কিন্তু আহ অন্যদের থেকে আমাদের যারা সঙ্গীত শেখে তাদের বেশি হয়। কেন? সঙ্গীত পুরোটা হচ্ছে তাল লয় ছন্দের সুরের বিষয় তো, এবং তাল লয় ছন্দ যেখানে আছে সেখানে কিন্তু অঙ্ক আছে, হুম, হুম, গণিতটা কিন্তু এসে যায়। এবং বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা যায় যে এটা সঙ্গীতের শিক্ষার্থী তারা গণিতে পারদর্শী হচ্ছে, কারণ এই নির্দিষ্ট লয়ের মধ্যে চলে, নির্দিষ্ট ছন্দের মধ্যে চলে, বিভিন্ন তালগুলা বিভিন্ন রকম ছন্দের মধ্যে নিবদ্ধ, মানে সময়ের মধ্যে কাজ করতে হয়, এবং প্রতিদিন চর্চা করতে হয়, প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। একটা গান বা একটা তবলা বা যে কোনো সারেঙ্গি, সেতার বা যে কোনো যাই আছে না কেন, প্রতিদিন কিন্তু এটা অধ্যবসায়ের মধ্যে দিয়ে যেতে হয়, একটা চর্চার মধ্যে দিয়ে যেতে হয়, না হলে কিন্তু সেটা হয় না। সঙ্গীত সাধনার মধ্যে না থাকলে কিন্তু সেটা হয় না। তো এইসব জায়গা থেকে, এবং আমরা যখন একটা গান গাই, একটা গান তুলি, হারমোনিয়ামে গাই বা অন্য কিছুতে গাই, সেটা কিন্তু হলো আমাদের স্মৃতিতে ধরে রাখতে হয়। তাহলে কি আমাদের স্মৃতিশক্তিটা এই গানের মাধ্যমে কিন্তু বৃদ্ধি পায়। আবার একটা গান যদি আমি গাই, অসংখ্য নোটের ব্যবহার, অসংখ্য নোটের খেলা, সেই নোটগুলোকে কিন্তু মনে রাখতে হয়। আপনি যদি দেখেন একজন শিল্পী যখন গান করে, গান গাইছে, তখন কিন্তু সে অসংখ্য নোটের ব্যবহার করছে, অসংখ্য হারমোনিয়ামের বা আরো যে যন্ত্র আনুষঙ্গ আছে সেগুলো কিন্তু বাজাচ্ছে বিভিন্ন নোট দিয়ে বা তবলা, সেগুলো কিন্তু তার মেমোরিতে মনে রাখতে হয়। এর মাধ্যমে কিন্তু মনোযোগ তৈরি হয়। আবার যে একজন যন্ত্রানুষঙ্গ করছে বা যে একজন গাইছে, তার কিন্তু অন্যান্য যারা যন্ত্রশিল্পী আছে তাদেরকে ফলো করতে হয়, দেখতে হয় তারা কোন দিকে যাচ্ছে, কিভাবে বাজাচ্ছে, তাদের সাথে সাথে কিন্তু গাইতে হয়। এই জন্য কিন্তু আমি যেটা বললাম, যে আমাদের যে ভার্বাল মেমোরি, অ্যাটেনশন স্প্যান এবং রিডিং স্কিল ভালো হয়। রিডিং স্কিলটা কেন ভালো হয় বলছি, অর্থাৎ আমি যদি গানের মধ্যে আমরা যেমন সচরাচর সুন্দরকে সুন্দর বলি, হুম, হুম, ওই গানে কিন্তু সুন্দর বললে সেটা আর ভালো লাগবে না, একেবারে অশোভনীয় হয়ে যাবে। হুম, ওখানে হুম। কিন্তু সুন্দর তার বলছে, উচ্চারণগুলো খুব খুব যথার্থ মাত্রায় আসে। যথার্থ মাত্রায় গান গাইতে গেলে কিন্তু হুম, আসবে, আর হুম, হুম। ওই যদি উচ্চারণ ভালো না হয় তাহলে গানটা ভালো লাগবে না। এই হচ্ছে এবং বিষয়। অসংখ্য শাব্দিক যে আবেগ হুম, হুম। সেগুলো তার ভেতরে মানে বিন্যস্ত হতে থাকে। অবশ্যই। আবার হচ্ছে ভাষা শিক্ষায় সঙ্গীতের প্রভাব, এই বিষয় নিয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি 2009 এর এক গবেষণায় দেখা যায় সঙ্গীত প্রশিক্ষণ দেওয়া শিশুরা ধ্বনি পার্থক্য ও শব্দ উচ্চারণেতে অনেক দক্ষ। গানের ছন্দ ও স্বর নির্ভর পুনরাবৃত্তি ভাষা শেখাকে সহজ করে। সঙ্গীত শেখা শিশুদের শ্রবণ ক্ষমতা, অর্থাৎ অডিটরি প্রসেসিং বাড়ায়,
ফলে তার নতুন ভাষা শেখার ক্ষেত্রে দ্রুত মানে এই যে শ্রবণ ক্ষমতা এই বিষয় নিয়ে আমি একটু বলি। যেমন আমি এখানে তানপুরা চালিয়ে দিলাম, হুম, এটা একটা সুর যাচ্ছে, এখান থেকে মনে করেন যে আমি কি করলাম, একটা স্বর বলছি, হুম, সা, এই যে আমি কিন্তু এখান থেকে প্রথমে এই সুরটাকে হচ্ছে নিলাম, নিয়ে কিন্তু আমি সাটা বললাম। অর্থাৎ এই যে এখানে আমি সাটা বলবো, অর্থাৎ এই সুরটাকে আগে আমার মেমোরিতে নিতে হয়েছে। না হুট করে তো সাটা বলা যাবে না। না, না। হুট করে একজন চাইলে এর সাথে গলাটা লাগিয়ে সা